ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে ছোট্ট কিষাণুকে খুবই সুন্দর লাগছিল না পাঞ্জাবি পরে? হ্যাঁ, রবীন্দ্র জয়ন্তীর জন্য কি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তোমার স্কুলে পাঠালো। রবীন্দ্র জয়ন্তীতে ছোট ছোট ছেলেমেয়েরা পারফর্ম করবে, এটা দেখতে সত্যিই ভালো লাগে এবং সেটা খানিকটা কভার করেছেন সন্দীপের বাবা। সেই জন্য ওনাকে অনেক বড় ধন্যবাদ। একটা ভালো লাগলো অনেকদিন পর ওই পরিবেশটা দেখে। যাই হোক, উনি তো ওনার কাজ করেইছেন, এবার ছেলের কাজে চলে আসি। হ্যাঁ, অবশ্য করেই মা আমের আচার দিল, মানে আম শুকোলো। এরপর হয়তো আচারের প্রিপারেশনটাও একসময় শেয়ার করবে। তারপরে যেটা সন্দীপ মেইন পার্ট করলো সেটা হলো মাছের ঝোল রান্না। এটাকে নিয়ে একটু জাস্ট কথা বলবো। মাছের ঝোল রান্না করছে আলু কাঁচকলা দিয়ে, মাছের ঝোল। যাই হোক, যারা আগে এটা বলে নিই, তারপর কেন এটাকে নিয়ে বললাম সেটাকে বলতে আসি। আচ্ছা, 8 পিস মাছের ঝোল কতটুক তেল দিয়ে রান্না করছে? বলবে ওরা তেল কম খায়। নিশ্চয়ই কম খায়, খাওয়াটাই উচিত, কিন্তু 8 পিস মাছের ওই তেলটাও যথেষ্ট নয়। তার জন্য মাছগুলো ভাজাও ভালো হচ্ছিল না, আটকে আটকে যাচ্ছিল। কীরকম একটা ঠিক মতো ভাজা হয় না, মাছ ভাজা যেরকমভাবে হয় সেটা হয় না। হ্যাঁ, আমরা অনেকেই করি, একটু বেশি তেলে ভাজি, তারপর তেলটাকে একটু তুলে রাখি, তারপর ঝোল যখন হয় তখন আবার সেই তেলটাকে দিয়ে হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে মাছের ঝোল, সেটা তো হলো, যা হোক ভাজাভুজি হলো। এবং ভাজতে গিয়ে 2-1বার প্রদীপকে দেখলাম চমকে চমকে উঠতে। মানে মাছ ভাজতে গেলে ফাটে, এক একটা মাছ হয় অনেক সময় জল থাকলে মাছে, তেল জলে মিশে একটা ফাটফাট হয়, তাতে ওকেও লাফাতে দেখলাম। আরে বাবা, আমরাও লাফাই, কিন্তু আমরা ঢাকা দিয়ে ভাজি। আমি তো ঢাকা দিয়ে ভাজি। অ্যাকচুয়ালি আমি সব জিনিসই ঢাকা দিয়ে রান্না করি। রান্নাঘরে বিভিন্ন ওই যে তেল ছেটে চারদিকে মানে ছেটাছেটির ব্যাপার থাকে না, ওইটা আমি অ্যাভয়েড করি, কারণ ভীষণ নোংরা হয়। আমি যা করি সমস্ত কিছু ঢাকা দিয়ে করি। হ্যাঁ, এক হাতে ঢাকা, এক হাতে খুন্তি, এভাবে রান্না করি। তা ওদের তো আমি কারুকেই দেখি না কখনো ঢাকা দিয়ে কোনো কিছু করতে। লোকে বলবে ভাজা মাছ ঢাকা দেয়, হ্যাঁ আমি ঢাকা দিই, আমি বাড়িয়ে ঢাকা দিয়ে রাখি, সামনেই দাঁড়িয়ে থাকি, তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু তাতে রান্নাঘরটা নোংরা কম। যাই হোক, সেটা নিয়ে কথা না, কথাটা তেল নিয়ে কথা ছিল। তেলটা হচ্ছে অল্প তেলে এক তো রান্না করলো, এবং ঝোলটাও যেটা রান্না করলো, অতগুলো মাছ প্লাস অতগুলো তরকারি, সেই তুলনায় তেলটা কম। হ্যাঁ, ওই তেলে যদি 2 কি 3টে মাছ কি 4টে মাছ রান্না করতো তবুও বুঝতাম, কিন্তু তরকারির পরিমাণ, আলু কাঁচকলার পরিমাণটা দেখেছো? আলু কাঁচকলাতেই তো তেল টেনে নেবে, তাহলে আর মাছে কি তেল থাকবে? যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে একটা গামলায় করে স্টিলের মাছে কাঁচা মাছ নুন হলুদ দিয়ে মাখানো ছিল, সেখান থেকেই নিয়ে ভাজছিল। যেটা আমি সারপ্রাইজড হলাম, মাছ ভাজার পর মাছটা আমরা কী করি, যে মাছের বা যে বাটিতে আমরা মাছের ঝোলটা রাখি, অন্তত আমি তাই করি, সেই বাটিতেই ভাজা মাছটাকে তুলি। একে দেখলাম ওই কাঁচা যেটা নুন হলুদ মাখা, সেই বাটিতেই ভাজা মাছগুলো তুলছে। আমার সত্যিকারেই খুব মানে একটু ঘেন্না বলবো, খাবার জিনিসে ঘেন্না বলতে নেই, আমার একটু রেডি করে উঠেছে। কারণ কাঁচা মাছের সঙ্গে ভাজা মাছ এটা আমরা রাখি না, তারপরে আবার ওই কাঁচা নুন হলুদের গন্ধ। ঝোলে দেবে, অবভিয়াসলি ঝোলে দেবে, কিন্তু এইভাবে কি কেউ রাখে কিনা আমি দেখিনি। এত তো রান্নার চ্যানেল দেখি, তাদের চ্যানেল দেখেও বুঝি, কি আশেপাশের লোকজন দেখে, নিজেদের মা মাসি দেখে কাউকে এরকম দেখিনি, কিন্তু ওকে এরকম দেখলাম। তাতে আমার প্রথমে মনে হয়েছিল এটা হয়তো ও একজন ছেলে বলেই করছে, তারপরেই মনে হলো ছেলে বলে করবে কেন, ও তো কোনো কিছুই সেভাবে করে না, নিশ্চয়ই ওর মাকে দেখেছে, না হলে এরকম করার কোনো কারণ নেই। কারণ বাচ্চারা ছোটোবেলায় বা আন্ডার এজে যখন মায়ের সঙ্গে সঙ্গে থাকে, তখন কিন্তু যা মাকে করতে দেখে সেটাই সে নিজে অ্যাডাপ্ট করে নেয়। নিশ্চয়ই এটা ওর মাও করে, না হলে ও কেন করবে? এবং কি বলে, মাছের ঝোল রান্না করার পরে মাছগুলো ঝোলে দেওয়ার পর সেই বাটিটাই ধুয়ে আবার সেই বাটিতেই ওই ঝোলটা ঢেলেছে। মানে ওই একটাই বাটি নাকি ওদের? এত তো বাসন দেখি, বাসনের তো শেষ নেই, বাসনের র্যাকে প্রচুর বাসন, তারপরেও কি করে ওই একটি বাটি, ওই কাঁচা মাছের বাটি নিয়েই ঘোরাঘুরি করছিল। যাই হোক, এটা আমার ব্যক্তিগত খারাপ লেগেছে, সেটা আমি শেয়ার করলাম আমার ভিউয়ার্সদের সঙ্গে। এটা হলো কথা, তেল কম, বাসনের এরকম ব্যবহার, তারপর কাঁচা মাছের সঙ্গে ভাজা মাছ মোটেও মিশখায় না। এরপরে যেটা হলো তোমার খাওয়া দাওয়া তো হলো, খাওয়া দাওয়ার তো কোনো এদের মানে যা রান্না করে মোটামুটি ওই এক এঁচোড়, এখন তো আবার এঁচোড় শুরু হয়েছে, একটা বড় এঁচোড়ে পার্টলি রোজই খাচ্ছে। এই এঁচোড়ও রোজ খাওয়ার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, রোজ এঁচোড় খাওয়া ডাইজেস্ট করা কিন্তু ভীষণ ব্যাপার। কিন্তু কী করবে, ঘরের এঁচোড়, এটা দোষের ব্যাপার না। যাদের বাড়িতেই যদি সবজি থাকে তাহলে তারা সেভাবেই খাবে না, কিন্তু রোজ খায়, এটাই অদ্ভুত। রেখে রেখেও তো খাওয়া যায়। আগের দিনও দেখলাম মটর ডাল দিয়ে, আজও দেখলাম তরকারি করে, মানে রোজই একটা পরপর জিনিস চলতে থাকে। এখানে একটা জিনিস বলে নিই ছোটো করে, যে তোমার গতকালকের ব্লগিংয়ে টন্দীপের লাস্টের একদম ভিডিওর শেষে এন্ডিংয়ের মুখে টন্দীপকে বলতে শুনেছিলাম যে থানায় থেকে ডেকে পাঠিয়েছে। তা আজকের পুরো ব্লগিংয়ে কোথাও থানার উল্লেখও নেই, থানায় যাওয়াটাও দেখায়নি।
কেন দেখায়নি, কি দেখায়নি, যেহেতু নিজে আগে বলেছে তা ওটা তো ওর ক্লিয়ার করে দেওয়ার ব্যাপার ছিল যে আমার যেতে হয়নি বা আমার হয়ে কেউ গেছে, এটা বলতে পারতো। অথবা আমি গেছিলাম তোমাদের দেখায়নি, ওটা দেখাবার কিছু না, এটাও বলতে পারতো। হয় কালকে বলতো না, তাহলে আমাদের প্রশ্ন থাকতো না, কিন্তু কাল যেহেতু বলেছে তাহলে আজকে কেন দেখায়নি, স্বভাবতই প্রশ্ন চলে আসে না। কারণ আমি বলবো আমি অমুক জায়গায় যাব, তোমাদের পরদিন অমুক জায়গায় গেছি কিনা সেটা তোমাদের দেখাবো না, বলবো না, জানাবো না। অন্তত এইটুকু ক্লারিফিকেশন তো দেওয়া যায় যে না আমি ওই জায়গাটা তোমাদের দেখালাম না, আমি গেছিলাম, এটুকু বললেও হয়ে যায়। কিন্তু ওই ব্যাপারটার কোনো মেনশন এখানে রইল না। তারপরে কি হয়েছে বলো, রোজ বৃষ্টি হচ্ছে এবং প্রচণ্ড মেঘ ডাকছে, আমরা জানি সব জায়গায় মোটামুটি কম বেশি হচ্ছে। তার জন্য টন্দীপ খুব ঘুমের মধ্যেও ঘুমোতে পারছে না, চমকে চমকে উঠছে আওয়াজে। তো এটা কি শুধুই মেঘের গর্জনে হচ্ছে, না অন্য কোনো স্বপ্ন দেখে হচ্ছে, মানে দুঃস্বপ্ন, নাকি মন থেকে কোনো ভয়ের উদয় হয়েছে, যে ভয়টাই ভালো করে ঘুমোতে দিচ্ছে না, মনে শান্তি আনতে দিচ্ছে না? কিসের ভয়, কিসের এই উদ্বেগ ওর মধ্যে ঢুকেছে? তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই, চেহারায়, মুখে, কথায় বার্তায় সমস্ত জায়গায় ফুটে উঠছে কিছু অস্থিরতা। তার জন্যই আজকে ভিডিওর শেষে বলতে শুনলাম যে দেখো, আমরা অনেকদিন ধরেই বলছিলাম, এটা কিছু কল রেকর্ডিং রিভিল হয়েছিল কিছুদিন আগে, যে নানাভাবে টন্দীপের উকিলরাও তাকে ফাঁসিয়ে রেখেছে, প্রচুর টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, এবং আজকেও সেই কথাটাই একদম নিজে মুখে স্বীকার করলো যে দুই জায়গায় ওর উকিল কোর্টের কাজগুলো দেখছিল এবং দু জায়গার উকিলকেই একই সঙ্গে ডিসমিস করে দিয়েছে। কেন না, মাথার উপর একজন বর্দি এসে উপস্থিত হয়েছেন, যিনি কিনা পুরো তাকে টন্দীপকে প্রবোধ বাক্য দিয়েছেন যে উনি পুরো কেসটা হ্যান্ডেল করবেন, এবং ওনারই চেনাশোনা আইনি লোক আছে যিনি এই ব্যাপারটা দেখছেন, এবং পুরো কেসটা টন্দীপ তার উপর চোখ বন্ধ করে সঁপে দিয়েছেন। মানে এখন উনি হলেন হত্যাকর্তা, বিধাতা, মানে ওই বদ্দির কথা বলছি, যিনি কিনা পুরো ব্যাপারটা দেখবেন এবং অবশ্য করেই টন্দীপকে জিতিয়েই ছাড়বেন, এবং টন্দীপের হয়েই সমস্ত ফয়সলাকে উনি টেনে আনবেন। তা এইখানেই আমার মনে হচ্ছে এই যে থানায় যেতে হলো না, সেটা কি ওই দিদির মানে সহায়তাই হলো না? দিদি কি ব্যাপারটা নিজের মতো করে দেখে নিলেন, বলে নিলেন, শুনে নিলেন, বা উপস্থিত হলেন? হয়তো হতেও পারে, হয়তো হতেও পারে, কিন্তু সেটার উল্লেখ করা উচিত ছিল। যখন পুরো ব্যাপারটাই দিদি দেখছেন, তাহলে আমি যখন বলেছি যাব, তাহলে কেন জানাবো না? দিদি গেলেও জানাবো, আমি গেলেও জানাবো, এই তো কথা। তাহলে একটা খুব বড় সত্যি জিনিস চলে এলো যে টন্দীপ এতদিন এই 7 মাস ধরে যে আইনি সহায়তা পেয়েছিল বা তার উকিল তাকে যেভাবে পরিচালনা করছিল, তখন তো টন্দীপের পুরো আস্থা তাদের উপর ছিল। টন্দীপ বুঝিয়ে দিয়ে গেছে, আশ্বস্ত করে গেছে, এবং বলেছে না তার যে টিম আছে একদম দারুণভাবে তৈরি, এবং পুরো ব্যাপারটা একদম পারফেক্টলি ডিল করছে, এবং সমস্ত প্রুফ একদম রেডি রয়েছে, যেই আসুক যেভাবে আসুক তার মুখের উপর এইভাবে ছুঁড়ে মারবে। কিন্তু আজকে কি হলো? এই যে এতদিনের এত কথা, এত নথি, এত পত্র, এত স্মার্টনেস, এত দক্ষতা কোথায় চলে গেল? আজকে কেন সেই দক্ষ লোকজনদের ছাড়িয়ে দিতে হলো? কেন তাদের উপর আর বিশ্বাস রাখা গেল না? কেনই বা তারা এতদিন বিশ্বাস দিয়েও আজকে তাদের বিশ্বস্ততা বজায় রাখতে পারলো না, বা তারা টন্দীপকে তাদের মানে যে পারফরমেন্স সেটার আস্থা দেওয়াতে পারলো না? কেন? এটার কারণটা কি? এটার একটাই কারণ যে কেসটা টন্দীপ লড়ছে বা লড়ার কথা এতদিন ধরে বলে এসছে, সেই কেসটার কোনো বেসই নেই। মানে সেই কেসটাতে অ্যাকচুয়ালি টন্দীপ খুব ভাবে ফেঁসে রয়েছে। ও যদি নর্মাল ওয়েতে যেত তাহলে হয়তো এতটাও হতো না, এতদিনে ওর কেস ডিসমিস করে সেপারেশনে থাকতে পারতো, ওর মতো করে ওর জীবনটা কাটাতে পারতো। কিন্তু না, তো সেই স্বাভাবিকভাবে চলার পাত্র নয়। সে চেয়েছিল আমি ভালো থাকবো, কিন্তু অপরপক্ষ অত্যন্ত জঘন্য জীবনযাপন করবে, অর্থাৎ তার আর কিছু করার থাকবে না। আর কিছু করার থাকুক আর না থাকুক, এই ওয়াইটি থেকে তাকে তাড়াবো। অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিল সে আর চ্যানেল খুলতে পারবে না, কিন্তু যখন বা খুললো তখন ভেবেছিল তাহলে সেই পপুলারিটিতে পাবে না, আবার সেই পপুলারিটি যখন পেলো তখন ভেবেছিল এত জঘন্য মানে দোষারোপ তার উপর করা হয়েছে, তার পাশে কেউ থাকবে না। সেই পাশেও যখন লোক পেলো তখন ভাবলো আর যাই করুক ও তো ডিভোর্স পাবে না, কারণ আমি ডিভোর্স দেবো না, যদিও বা দিই তো ওকে এই শর্তে ফাঁসিয়ে দেবো, তাহলে ওর আর কিছু করার থাকবে না, ওই ডিভোর্স নিয়েও যা খুশি করুক, আমার বিশাল 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 ব্যাপার হয়ে যাবে। কিন্তু সেটাও যখন হলো না, তখন কি হলো? তখন আলটিমেটলি টন্দীপের মেরুদণ্ডটা ভেঙে গেল, এবং তারই বহিঃপ্রকাশ এতদিনের 7 মাসের ধৈর্য। কন্টেন্ট তো কবে থেকে ইউজ করছিল, 7 মাস ধরে ওয়েট করেছিল কেন? কারণ ভেবেছিল অপরপক্ষ কন্টেন্ট তো ইউজ করছে, ওটা অত ভাবার কি আছে। কিন্তু 7 মাস পরে তার মাথায় রক্ত উঠে গেল কেন? কারণ তখন সে বুঝে নিল বা বুঝে গেল এইবার কিছু একটা হতে চলেছে, ওই জন্য তার বহিঃপ্রকাশ ওই
স্ট্রাইক, এবং স্ট্রাইকের পর যেগুলো হলো সেগুলো তো ইতিহাস। আর ভবিষ্যতে কি হবে খুব তাড়াতাড়ি, খুব, কারণ আমাদের তো কিছুটা সময়, সবাই জানো এই মাসখানেকের মধ্যেই সমস্ত কিছু ডিসক্লোজ হওয়ার কথা, এবং সেই সময়টা খুব তাড়াতাড়িই চলে আসছে, এবং খুব তাড়াতাড়ি সবাই কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে আশা করি। তাহলে রণদীপ এখন যে ফাঁদে পড়েছে, অর্থাৎ ফাঁদে পড়েছে না বলবো, দিদির আশীর্বাদের হাত মাথায় রেখেছে, সেইটা দিয়ে খানিকটা মানে সাঁতরাবার চেষ্টা করছে, বা এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করছে, বা চেষ্টা পাওয়ার আশা রাখছে। কিন্তু দেখা যাক কি হয় বা কি হবে। আসলে কি বলতো, সবটাই আমরা কর্ম তো করি, কর্ম না করলে চলবে কেন, কিন্তু কিছু জিনিসটা তো আমাদের ভাগ্যেও থাকে, তাই না? সব জিনিসে কর্ম ফল আমরা ভোগ করব, কিন্তু আমাদের ভাগ্যের জিনিসটাও আমাদের ভোগ করতে হবে। হ্যাঁ, লোকে বলবে আপনি ভাগ্য মানেন, নিশ্চয়ই মানি, নিশ্চয়ই মানি, কারণ কাল কি হবে আমি জানি না, কিন্তু আমার ভাগ্য জানে। এমনও হয় যে আমি ভাবছি কালকে এই রান্না করব, ওই রান্না করব, বাড়িতে এইভাবে থাকবো, হয়তো দেখা গেল কালই আমি কোনো বিশেষ কাজ করে গেল, আমার অন্য জায়গায় চলে যেতে হলো, এবং অন্য জায়গায় গিয়ে আমার সেই লাঞ্চ করতে হলো, হতেই পারে। কাজে এই যে ডেস্টিনি, এই যে অজানা কিছু বিষয় বা অজানা কিছু ঘটনা যেটা আমার ভবিষ্যতে হবে বলে ঠিক হয়ে রয়েছে, সেটাই হচ্ছে ফিউচার, যেটা আমরা জানি না, আমাদের অজানা তথ্য। তবুও আমরা ফিউচারকে একটা প্ল্যান করি, ফিউচারে প্ল্যান করি, ভাবি কাল হবে, পরশু হবে, বা ভবিষ্যতে হবে, এই প্ল্যানিং একটা চালাই, কিন্তু সেটা কার্যকরী হবে না হবে না, সেই কাজটা আমরা করতে পারবো কি পারবো না, সেটা কিন্তু আমাদের ভাগ্যের উপরই পুরোপুরি ডিপেন্ডস করে। কাজেই আমি যতই আমার চালাকি দেখাই না কেন, আমার ধূর্ত মোটিভ নিয়ে আমি চলি না কেন, যেটা হবার সেটাই হবে। অ্যাকচুয়ালি কি বলতো, খারাপ মোটিভ নিয়ে কেউ বেশি দূর এগোতে পারেনি, কোনোদিনই পারেনি। একটা সাময়িক উল্লাস তারা দেখাতেই পারে, সাময়িক জয় তারা মানে ভোগ করতেই পারে, কিন্তু যে সামগ্রিক জয়, একটা আলটিমেট উইন, জেতা, সেটা কিন্তু একমাত্র যে সত্যের পথে থাকে, অ্যাটলিস্ট তার কর্মটা যদি ঠিক থাকে, তাহলে সে তার পক্ষেই পাবে। অতিরিক্ত কারোর ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারেনি। হ্যাঁ, দোষ করেছে, সেই দোষের শাস্তি হিসেবে তাকে যদি সেরমভাবেই ট্রিট করা হতো, আজকে এই কথাগুলোই আসতো না, বা ঘটনাও ঘটতো না। কিন্তু দোষটাকে কিভাবে নিজের কাজে লাগানো হলো। একটা মানুষের দোষ, যে কিনা আমার জীবনসঙ্গী, তাকে আমি আমার রেভিনিউর কাজে লাগিয়ে দিলাম, সেটাকে আমি রিকভারি করার চেষ্টা করলাম না, সেটাতে আমি সেই গায়ে মলম লাগাবার চেষ্টা করলাম না, তাকে আমি কলঙ্কে মাখিয়ে দিলাম। একবারও ভাবলাম না আমার যে বংশধর, তার কিন্তু গর্ভধারিণী মা হলো আমার সেই স্ত্রী, তাকেই আমি একটা বিন্দু জায়গা ছাড়লাম না। সত্যিই তো, আজকে না হয়, কাল না হয়, পরশু না হয়, ছেলের মুখোমুখি তো তাকে হতেই হবে, মাকেও হতে হবে, বাবাকেও হতে হবে, কম বেশি সবাইকেই হতে হবে। তখন, এখন তো মনে হয় তখনকার প্রশ্নের উত্তরগুলো রেডি করে রাখা উচিত, দুজনকেই বলছি, দুজনকেই রেডি করে রাখা উচিত। হয়তো টিনাকে কিছু কম বলতে হবে, কারণ ওর ভুলটা ও অনেকদিন আগে স্বীকার করে নিয়েছে, আর এ তো এখনো ভুল স্বীকারের রাস্তাতেই আসেনি। ভবিষ্যতে বোঝা যাবে কি হচ্ছে কি হচ্ছে না। যাই হোক, আজকে এই স্বীকারোক্তিটা ভালোই লাগলো, যে এখন আর উকিলরা, মানে ভাইয়ের নিজের উকিলরা নেই, অন্তত সেই দাড়িওয়ালা দাদা তো নেই, আশা করি নেই, কারণ অনেকদিন ধরেই নেই, তাকে দেখছিও না ক্যামেরায়, আর তার কথা শুনছিও না। তাহলে কি বুঝবো এই ব্যাপারগুলো যে ঘটেছিল, উনি ওনার স্বার্থেই পুরো ব্যাপারটাকে ওনার মতো করে কাজে লাগিয়েছেন, বা কাজে লাগাবার নাম করে উনিও ওনার আখেরটা গুছিয়ে নিয়েছেন? হতেই পারে, হতেই পারে, কারণ অনেক পয়সা করে যাচ্ছে, সে তো রণদীপ নিজে মুখেই বলছে, বলবে, আরও বলবে, আগামী কয়েক দিনের মধ্যে আরও বলবে। তাহলে ভিডিওটা আর বাড়াচ্ছি না, বুঝেছো, এখানেই রাখছি। আবার দেখা হবে অন্য একটা নতুন কোনো ভিডিওর সাথে। ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর নেক্সট ভিডিও ওয়েট করো। বাই।